আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় অভিমুখে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই মুহূর্তে আমি রয়েছি নিউজ নাওয়ের স্টুডিওতে একটি বিশেষ আলোচনা নিয়ে। আপনারা সকলেই জানেন আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশ্ব পরিবেশ দিবসের প্রাক লগ্নে দাঁড়িয়ে আমরা আজকে পরিবেশ নিয়ে আবার আলোচনা করব। আজকের বিষয়ে আমরা যার উপর বেশি গুরুত্ব দেব সেটি হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং সংরক্ষণ। তা নিয়ে আমরা আজকের বিশেষ আলোচনা রাখছি। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন টিআইটি আগরতলার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অর্জুন কুমার দে। স্বাগত জানাই আপনাকে আমাদের নিউজ নাওয়ের স্টুডিওতে। আজকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস, আর ঠিক তার প্রাকলগ্নে দাঁড়িয়ে যদি আমি আপনার থেকে জানতে চাই যে ভারতবর্ষ ঠিক কখন থেকে পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে? অ্যাকচুয়ালি ভারতবর্ষ তো মুনি ঋষিদের দেশ, তো ভারতবর্ষ কিন্তু আলো দেখায়, সারা পৃথিবীকে ভারতবর্ষ আলো দেখায়। আজকে যখন বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আলোচনা চলছে, ভারতবর্ষ কিন্তু অনেক আগে থেকে তার সুরক্ষা সংরক্ষণ নিয়ে আমাদের পূর্বপুরুষের মুনি ঋষিরা অনেক আলোচনা করে গেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতন, আমরা জানি সবাই, তার শান্তিনিকেতনে পড়ালেখার পাশাপাশি গাছের যে গাছ মাটি এগুলো নিয়ে মানুষ যাতে আরও বেশি চিন্তা ভাবনা করে, পড়ালেখার সাথে সাথে তাদের প্রতি যাতে গুরুত্ব বাড়ে, সেটা নিয়ে তিনি ওই সময় থেকেই আলোচনা শুরু করেছেন। তিনি আজকে আমরা যে এত নাড়ানাড়ি করছি পরিবেশ নিয়ে, তার মূলটা কিন্তু আমাদের ভারতবর্ষে। আজকে যে চিন্তাভাবনা এটা প্রায় 100 বছর আগে কবিগুরু নিজেই শুরু করে দিয়েছিলেন। তো বৈদিক যুগে, যেহেতু কথাটা অনেক আগে থেকে আপনি বলছেন, তাহলে বৈদিক যুগে পরিবেশ সুরক্ষা নিয়ে কি চিন্তা ভাবনা ছিল বা কেমন ছিল সেই চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি বৈদিক যুগে প্রকৃতি আর পরিবেশকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। আচ্ছা। এবং প্রকৃতি আর পরিবেশকে ওরা সম্মান করত। শুধু তাই না, যেমন আমরা ওরা জলকে পুজো করত, গাছকে পুজো করত, ভূমিকে পুজো করত। তো কেন করতো এটা? ওরা জানতো, ওদের ধারণাটা এরকম ছিল যে প্রকৃতিকে বাদ দিয়ে তাদের কোনো অস্তিত্ব নেই। তো সেই সময় থেকেই ওরা যেমন মুনি ঋষিরা ভাবতেন যে এই পৃথিবী এবং মানুষ, জল, মাটি, আগুন, আকাশ, বায়ু, এই 5টা দিয়েই সব সৃষ্টি, এগুলোর পুজো করতেন। শুধু এটা না, বাচ্চাদের পর্যন্ত ওই ছোটবেলা থেকেই গুরুকুলে শিক্ষা দেওয়া হতো কিভাবে পরিবেশকে রক্ষা করবে। সেটা আমাদের বৈদিক যুগ থেকেই চলে আসছে। তো সেই হিসাবে আমরা আজকে নতুন চিন্তা করছি এটা না, পরিবেশকে আমরা তখন থেকেই চিন্তা করছি যাতে তার কোনো ক্ষতি না হয়। আচ্ছা, বৈদিক যুগ যখন আসছে কথার মধ্যে, তাহলে আরেকটা জিনিস আসবে, মহাভারতে তার কি চিন্তা ভাবনা ছিল? আমি মহাভারতের একটা ছোট্ট উক্তি দিয়ে বলবো যে প্রকৃতি থেকে তুমি ততটাই নাও যতটা তোমার প্রয়োজন। আমি আজকের ডেটেও আমি এই জিনিসটা খুব মনে করি এবং আমি আমার বাচ্চাকেও এটাই শিখাই যে কোনো একটা কিছুর অপচয় যাতে না করে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। গত 2 দিন আগে আমার মেয়ে ও ফুল নিতে ভালোবাসে স্কুলে, তো ম্যাডামের জন্য উপর থেকে ছাদ থেকে আমরা ফুল পেরে টেরে দিয়ে একটা থোকা বেঁধে, গত 2 দিন আগে সে থোকা পাড়ার সময় একটা পুরো ডালটাই ভেঙে নিয়েছে। তখন আমি তাকে বললাম যে তোমার তো ফুল দরকার, তুমি ডালটা কেন ভাঙলে? তো চুপ করেও শুনেছে। আমি বলেছি যে এটাই শিক্ষা দিতে হয়, এইভাবেই শিক্ষাটা দিতে হয় যে তুমি ফুলের দরকার, ফুলটা নাও, ডালটা ভাঙবে না। তো মহাভারতের সময় ধর্মরাজ যুধিষ্ঠির তখন তো বিলাসবহুল জীবনযাপন শেষ করে মাত্র তাদের 12 বছর বনে কাটাতে হবে। তো উনি তখন জানেন যে তার বাঁচাটা ওই বনকে নির্ভর করেই। তো উনি ধর্মরাজ যুধিষ্ঠির বড় ভাই ছিলেন, সবাইকে বললেন, সবাই তো ওই ফল মূল পাতা এগুলো এনেই ওরা জীবনযাপন করবে। তো উনি একটা কথা বলেছেন খুব সুন্দর করে যে তুমি ততটাই আনো যতটা আজকের জন্য হবে। আজকে তোমার যতটা দরকার ফল মূল
সবজি পাতা যাই দরকার হয় সেটা ততটাই আনো, অতিরিক্ত আনার কোনো দরকার নেই, সঞ্চয়ের দরকার নেই, প্রকৃতির উপরে আঘাত করার কোনো দরকার নেই। ওই যে কথাটা যে প্রকৃতি থেকে তুমি ততটাই নাও যতটা তোমার দরকার, এটা কিন্তু ওই সময় থেকেই। আর আমরা এখন কি করি, যথেচ্ছভাবে, মানে সেটা জ্বালানি হিসাবে চিন্তা করি, মানে প্রকৃতি থেকে যাই পাই সবটাকেই আমরা নিংড়ে নিংড়ে শেষ করে দিই। তো সেটা কিন্তু মহাভারতের ওই সময় থেকেই কথা ছিল যে প্রকৃতি থেকে তুমি ততটাই নাও যতটা তোমার প্রয়োজন। আচ্ছা, এই পরিবেশ সুরক্ষা আসলে বা পরিবেশ আমরা সমাজে যে কোনো ব্যাপার আনলে আমরা কবি সাহিত্যিকের ব্যাপারটাও আনি, যে ওনারা কি নজরে দেখছেন, কারণ ওনাদের একটু অন্যরকম ভাবনা থাকে, চিন্তা থাকে। তো পরিবেশ সুরক্ষায় কবি সাহিত্যিক তাদের চিন্তা ভাবনা ঠিক কেমন? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর উক্তি আছে, লহ এ নগর, মনে আছে এটা? লহ এ নগর, নেই পুরোটা মনে নেই। মানে আমাকে আমার অরণ্য ফিরিয়ে দাও, তুমি তোমার নগর নিয়ে যাও। এটা খুব সুন্দর উক্তি আর কি। মানে কথাটা এরকম যে তুমি আমার এই ইট কাঠ মাঠ এসব আমার দরকার নেই, আমি আমার প্রকৃতি নিয়ে ভালোবাসি, আমি প্রকৃতি নিয়ে থাকতে ভালোবাসি। ঠিক সেম আমাদের সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, উনি বলেছিলেন যে এই পৃথিবীতে শিশুদের বাসযোগ্য করে আমি যেতে চাই। মানে ওনার চিন্তা ভাবনাটা কত দূরের। আজকে যে দেখুন সারা বিশ্বে একটা যুদ্ধের দামামা, এটা কিন্তু শিশুদের বাসযোগ্য ভূমি না। উনি তখন চিন্তা করেছিলেন যে আমি এই বিশ্বকে শিশুদের বাসযোগ্য করে যেতে চাই। তো এরকম সুকান্ত, কবি সুকান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম আবার মহাত্মা গান্ধীর একটা উক্তি আছে। মহাত্মা গান্ধী বলেছিলেন যে প্রকৃতিতে যে সম্পদ আছে সেটা মানুষের জন্য যথেষ্ট, কিন্তু তার লোভের জন্য যথেষ্ট নয়, মানে ওটার উপরে লোভ করে লাভ নেই। ঠিক তেমনি আমাদের সুন্দরলাল বহুগুণা বলেছিলেন, একজন এটাকে বলে চিপকো মুভমেন্ট, উনি চিপকো মুভমেন্টের পুরোধা। উনি বলেছিলেন যে পরিবেশ হলো প্রকৃতির ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্ট যদি খালি করে ফেলো তাহলে কিন্তু সব শেষ হবে, তোমার সুদও পাবে না, লভ্যাংশ পাবে না, তুমি সুস্থ পরিবেশ আর থাকতে পারবে না। এরকম বিভিন্ন মুনি ঋষিরা অনেক কথা বলে গেছেন। তো এরকম ধারে ধারে আমরা আসলে ভারতবর্ষটাই এরকম, মুনি ঋষিরা যা বলে গেছেন এগুলো যদি আমরা ফলো করি সারা পৃথিবীকে আমরা আলো দেখাতে পারবো যে এইভাবেই চলতে হয়। সেটা কি আসলে কি হচ্ছে? না, সেটা একদমই না। কিন্তু সেই জন্যই তো ধ্বংস ডেকে আনছে, সেই জন্যই আস্তে আস্তে এমন হবে যে এই পৃথিবী, আমি যদি আমার বর্তমান যে যুদ্ধের পরিবেশ চলছে, প্রতিদিন প্রথম 14 দিন যা ঘটনা ঘটেছে আমি এটা পরে বলবো, সেটা অকল্পনীয়। সুতরাং এখানে কি হয়, প্রভু সাজার চেষ্টা চলছে। এখানে ওই প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতির উপরে, প্রকৃতি থেকে আরোহণ করে প্রকৃতিকে ব্যবহার করে আমি চলবো না, সেটা না, প্রকৃতির উপরে ধ্বংসস্তূপ বানিয়ে দেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষায় প্রত্যেকটা আমরা মানে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কথাই বলছি। তো সমাজ আসলে, শ্রেণী আসলে একটা জন আরেকটা আসে, সেটা হচ্ছে কি মহিলা। নারী সমাজ এখন প্রত্যেক বিষয়ে কথা বলতে গেলে নারী সমাজকে আমরা আলাদাভাবে গুরুত্ব দিয়ে কথা বলি। তো সেই ক্ষেত্রে পরিবেশ সুরক্ষায় নারী সমাজে বা মহিলাদের যদি বলি এক কথায়, তাদের ভূমিকা কি রয়েছে? সবসময় নারীরা অগ্রণী ভূমিকা নেয়। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলতে পারবো যে নারীরা সবচেয়ে আগে চিন্তা ভাবনা শুরু করে। আমি যদি ওয়াঙ্গারি মাথাই, একজন কেনিয়ান লেডি, উনি সারা কেনিয়া জুড়ে, মানে তখন আফ্রিকান দেশ, কেনিয়া জুড়ে মরুভূমির পথ পরিষ্কার হচ্ছে, মানে গাছ ধ্বংস হচ্ছে, মরুভূমি তৈরি হচ্ছে। তো উনি প্রথম চিন্তা করলেন যে আমি আমার বাড়ির চারপাশে যদি ছোট ছোট গাছ লাগাই তাহলে আমার বাড়িটা সবুজে পূর্ণ হবে। সেই কেনিয়ান লেডি আস্তে আস্তে পুরো কেনিয়াতে, পুরো আফ্রিকার একটা বিশাল অংশে নারীদের মধ্যে এমন জাগরণ তুললেন যে প্রত্যেকের বাড়ির আশপাশে গাছ লাগাতে লাগাতে এটা এমন হলো 51 মিলিয়নের মতন গাছ লাগিয়ে ফেলেছেন। শুধু তাই না, 30,000 মহিলাকে উনি প্রশিক্ষণ দিয়েছেন ফুড প্রসেসিং এবং গাছকে ব্যবহার করে কিভাবে জীবিকা নির্বাহ করা যায়।
সেটা একটা কেনিয়ান লিড ওয়াঙ্গেরি মাথাইয়ের কথা বললাম। আমাদের যদি চিপকো মুভমেন্টের কথা বলি, এখানে গৌড়া দেবী, যেটাতে আমাদের সুন্দরলাল বহুগুণা হলেন পুরোধা। কি করেছিলেন ওনারা? গাছ প্রায় হিমালয়ান রেঞ্জে একটা বিশাল অংশ জুড়ে গাছ কাটা শুরু হয়েছে। ওই কন্ট্রাক্টররা গাছ কেটে কেটে তার নিজস্ব ফায়দা নেওয়ার চেষ্টা করছে। ওনারা কি শুরু করলেন? প্রথম গাছকে এরকমভাবে আজা করে ধরলেন, মানে এটাকে বলে এই যে হিন্দিতে বলে চিপকানো। তো ওইটার থেকে চিপকো মুভমেন্ট এসছে। আচ্ছা, তো মানে চিপকো মুভমেন্টের শুরুয়াত ওইভাবেই হয়েছে। কেন করলেন? যখন গাছ কাটতে এসছে, গাছকে এইভাবে আগলে ধরে রাখলেন। সমস্ত মহিলা, হাজার হাজার মহিলা এইভাবে গাছকে আগলে ধরার চেষ্টা করলেন। তখন আর গাছ কাটার সুযোগ পায়নি, এবং সেটা ওইখান থেকে চিপকো মুভমেন্ট। এবং এটা একটা সময় ওই অঞ্চলে পুরো কোনো জায়গায় গাছ কাটতে আর দেয়নি। এই যে মহিলাদের এই অগ্রণী ভূমিকা, এটা ভাবাই যায় না, মানে কতটা দূর পর্যন্ত মহিলাদের এই অগ্রণী ভূমিকা, যেটা স্যার আপনাদের সামনে তুলে ধরেন, বিশ্বব্যাপী ওদের গাছ রক্ষার্থে কিভাবে এগিয়ে গেছেন, সেটা শুনে আশা রাখছি আপনারা যারা রয়েছেন আমাদের মহিলা দর্শক বন্ধুরা, আপনারা আশা করি আরেকটু হলেও ভাববেন যে আমরা আমাদের পরিবেশকে কিভাবে সংরক্ষণ করব, সুরক্ষিত রাখব। আমাদের আশেপাশে, আমাদের বাড়ি ঘরে যেই গাছ আছে সেগুলোকে আরও কিভাবে সুন্দর করে রক্ষণাবেক্ষণের মাধ্যমে আরও সুন্দর করে পরিবেশটাকে সুস্থ রাখতে পারবো, সেই বিষয়ে কিন্তু একটা ভীষণ সুন্দর একটি উদাহরণ তিনি তুলে ধরলেন, যে মহিলারা কিভাবে গাছকে সুরক্ষিত রাখছে। আমরাও চেষ্টা করলে কিন্তু সেটি অবশ্যই পারবো। তো মহিলার কথা আসলে অবশ্যই আমরা যাব, যদি ঘরের ভেতরেই থাকি, পিতামাতা, আমাদের যারা গার্জিয়ান রয়েছেন, আমাদের মাথার উপর যাদের হাত, পিতামাতাদের কি ভূমিকা এই পরিবেশ সুরক্ষা বা সংরক্ষণের ক্ষেত্রে? এটা বলার আগে আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট নাম, সেটা হলো গ্রেটা থানবার্গ। আচ্ছা, গ্রেটা থানবার্গ সেটা সুইডিশ একটা মানে স্টুডেন্ট। সে তার 8 বছর বয়স থেকেই পরিবেশ নিয়ে চিন্তাভাবনা, পরিবেশ যাতে ধ্বংস না হয় তার জন্য সে চিন্তাভাবনা, মুভমেন্ট তৈরি করার মাথার মধ্যে তার এসছে। তার যখন 2018 সালে যখন 15 বছর বয়স, সে সুইডিশ পার্লামেন্টের বাইরে প্রত্যেক শুক্রবারে, ফ্রাইডে ফর ফিউচার, মানে প্রত্যেক শুক্রবার সে মানে ক্লাস বয়কট করে ওই সুইডিশ পার্লামেন্টের সামনে গিয়ে সে ধর্ণা দেয় যে আমরা বাচ্চারা, আমরা পৃথিবীকে সুস্থ দেখতে চাই, আমরা পৃথিবীকে ধ্বংস দেখতে চাই না, তুমি চিন্তাভাবনা এখন থেকে শুরু করো। তার এই যে ফ্রাইডে ক্লাস ছেড়ে দেওয়া, সেটা এত বড় মুভমেন্টে শুরু হলো। সমস্ত স্টুডেন্টরা আস্তে আস্তে কী করলো? ফ্রাইডে ফর ফিউচার, ফ্রাইডেকে ছেড়ে দিল আগামী ভবিষ্যতের জন্য। ওই ফ্রাইডেতে তারা ক্লাস বাং করে, ক্লাসে যায় না, তারা রাস্তায় বসে, তারা পার্লামেন্টের পাশে বসে ধর্ণা দেয় যে আমাদের জন্য আমাদের এই পৃথিবীকে ছেড়ে দাও, আমাদের পৃথিবীকে ধ্বংস করতে তোমাদের দেব না, আমাদের স্বপ্নকে ধ্বংস করার দায়িত্ব তোমাদের না। ও এরকম করেছে, নিউ ইয়র্কে বসে বলছে হাউ ডেয়ার ইউ, বিশ্ব নেতারা যখন বসে আছেন, হাউ ডেয়ার ইউ, তোমরা আমাদের স্বপ্ন ধ্বংস করার অধিকার তোমাদের নেই। এরকম মুভমেন্ট আজকে দরকার, যেখানে সারা বিশ্বে উন্মাদনা শুরু হয়ে গেছে। এখন সারা পৃথিবী জুড়ে এরকম মুভমেন্ট শুরু করা দরকার। সেও তো কোনো পিতামাতার মানে সন্তান। তো বৈদিক যুগও এরকম ছিল, পিতামাতারা শিক্ষা দিতেন যে আমরা যখন সকালবেলা কি করি, আমি এখনও সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ঘুম ভাঙলেই দরজার পাশে গিয়ে সূর্যদেবকে প্রণাম করি। ওইটা শিক্ষা। কেন? ওই প্রকৃতিকে ভালোবাসা। এটা প্রণাম করা অনেকে ভাববে এটা যে ধার্মিক, ধর্ম না, আসলে প্রকৃতিকে ভালোবাসার জন্য ধর্ম। সো ওই তারপর গাছে জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া, এটা অ্যাকচুয়ালি গাছকে ভালোবাসা। এটা শুরুই হয় পিতামাতাকে দিয়ে। পিতামাতা ওইভাবে যদি তার ছেলে মেয়েদের শিক্ষা দেয়, আমরা ঘুম থেকে সকালবেলা উঠে চোখে জল দিই, জলটাকে প্রণাম করো, জলটাকে আমরা এখনও কী করি, আমি এবং আমার বাড়ির অনেকেই এরকম করেন, খাওয়াটা দিলে খাওয়াটাকে আগে প্রণাম করে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতিকে ভালোবাসা। তো পিতামাতার অবদান এটা তো অনস্বীকার্য, এবং পিতামাতারাই যদি সৎ সংস্কার দেয়, তাহলে ও প্রকৃতির বিরুদ্ধে যাবে না, যুদ্ধ উন্মাদনার মধ্যে কোনোদিন পড়বে না। সেটা প্রথমেই বলবো যে পরিবেশ সুরক্ষা এবং পরিবেশ
সংরক্ষণ নিয়ে শুরু করেছিলাম আমরা আমার আজকের আলোচনা। আপনাদের সামনে কিন্তু আমাদের আজকের আলোচক প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে পরিবেশকে সুরক্ষিত রাখা সম্ভব, একদম বৈদিক যুগ থেকে আমাদের ঘরের পিতামাতার থেকে শুরু করে একদম একটা শিশু পর্যন্ত প্রত্যেকের উদাহরণ খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেন। হয়তোবা আমাদের আমরা অনেক না জানা তথ্য আজকে জানতে পারলাম, সমৃদ্ধ হলাম এই আলোচনায়। মানে পরিবেশ সুরক্ষা এবং সংরক্ষণ শুধুমাত্র স্লোগান ব্যানার নয়, মানে আদি যুগ থেকেই কিন্তু বিভিন্ন কিছুর মাধ্যমে সেটি প্রতিফলিত হচ্ছে। কোনো না কোনোভাবে কিন্তু কেউ জানুক না জানুক, জানে অজান্তেও কিন্তু সেই বার্তাটুকু সকলেই দিয়ে আসছেন যে পরিবেশকে সুরক্ষিত রাখা, পরিবেশকে সংরক্ষণ রাখা। তো আমরা পরবর্তী যে মানে কথায় যাব যে এই মুহূর্তে যুদ্ধের আবহ চলছে, আমাদের ভীষণ প্রাসঙ্গিক এই কথাটা। যুদ্ধের আবহ, পরিবেশ ভীষণভাবে ধ্বংস হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, সেই ম্যাটারটা আপনার চোখ দিয়ে? আমি যতটা হিসাব আমি দেখলাম, গত যখন যুদ্ধটা স্টার্ট হয় প্রথম 14 দিনে, সেকেন্ড উইকে, দুটো সপ্তাহে যে পরিমাণে ধ্বংস হয়েছে মানে সেই ইরানের উপর, প্রায় 270 লক্ষ লিটার জ্বালানি ধ্বংস হয়েছে, 50 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাস নির্গত হয়েছে, যেটা প্রায় 84টা দেশ যদি একসাথে নির্গমন করে সেটার থেকেও অনেক ভয়ঙ্কর। তাহলে ভাবাই যায় না কি পরিমাণে ধ্বংসাবশেষ ইরানের উপর। আর এক বাড়িতে আগুন লাগলে সেটা পাশের বাড়িতে যায়, এই বাড়িতে ধোঁয়া দিলেও পাশের বাড়িতে যাবে, ওইখানের বিষটা কিন্তু সারা বিশ্বে ছড়াবে। সেটা একদম পোলার আইস থেকে শুরু করে নর্থ পোল, সাউথ পোল সবটাকে ধ্বংস করবে। সে 20,000 শুধু ইমারত নষ্ট হয়েছে ইরানের। তাহলে ভাবাই যায় না কি পরিমাণে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তাহলে সেটার এফেক্টটা কোথায় পড়বে? মাটিতে, জলে, বাস্তুতন্ত্রে, এভরিওয়্যার। মানে সেই এফেক্টটা সেটা আমাদের এখানেও আসবে, কারণ তার ইকোনমি ধ্বংস হয়েছে। সেই ইকোনমি আমাদের এখানে ইকোনমির উপর এফেক্ট পড়বে। মানে আমরা সুনিতা, একজন আছেন সুনিতা নারায়ণন, সিএসসি, সেন্টার ফর সোশিয়াল অ্যান্ড এনভায়রনমেন্ট, উনি ভারতের একজন বিশেষ পরিবেশবিদ, ডাইরেক্টর জেনারেল অফ সিএসসি। উনি বলেছিলেন পরিবেশ আর উন্নয়ন মুদ্রার এপিট ওপিট। মানে উন্নয়ন যত হবে, মানে পরিবেশকে তুমি যত ধ্বংস করবে, সবচেয়ে আগে আঘাত আসবে গরিবদের উপর। সবচেয়ে বড় সাফারার কিন্তু গরিবরা। তো সেই যে ধ্বংস ওইখানে শুরু হয়েছে, আমরা রক্ষা পাবো না, এটা চলতে থাকবে এবং এটা সুদূর প্রসার, এটা অনেক দিন পর্যন্ত চলবে। সো একটা যুদ্ধ হয়েছে, এটাকে যদি থামিয়ে দেওয়া যায়, আমরা এই সংকল্পে যদি আসি, আর ভবিষ্যতে কোনো যুদ্ধের দিকে যাব না, তাহলে আগামী প্রজন্ম বেঁচে যাবে, আদারওয়াইজ জেনারেশন ওয়াইজ তার সাফারিং শুরু হবে। আচ্ছা, আমি যদি বলি, যেহেতু মানে এই যুদ্ধের কথাটা উঠেছে, আমাদের ত্রিপুরা কতটুকু এফেক্টেড হচ্ছে? প্রথম কি, আমরা তো জ্বালানিতে এফেক্ট প্রথমে শুরু হয়ে গেল, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আমি যদি শুধু এটা বাদ দিয়ে আমি যদি শুধু ইকোনমির কথা চিন্তা করি, আমাদের গরিব রাজ্য, আমাদের তত ইনকাম নেই, আমাদের এখানে মানে নিজস্ব কোনো ইনকাম নেই। তো এই রাজ্যের উপর এফেক্ট অর্থনৈতিকভাবে পড়বে। গরিব অংশের মানুষ আস্তে আস্তে নিঃশেষিত হবে। কিভাবে হবে? আমি যদি আজকে বাজারে গিয়ে, আমি সরকারি চাকরি করি, আমি একটা আম কিনতে পারবো বেশি টাকা দিয়ে, ও কিন্তু কিনতে পারবে না, ম্যাল নিউট্রিশনে ভুগবে, আস্তে আস্তে পরিবেশ থেকে নিঃশেষিত হয়ে যাবে। তো এটা ওইটার এফেক্ট শুধু এটা না, যদি ভবিষ্যতে আরও কিছু হয় তার এফেক্ট এইভাবে চলবে। এবং ভারতবর্ষ যদি আক্রমণের শিকার হয় এইভাবে, তাহলে ত্রিপুরা তার থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সারা ভারতবর্ষ জুড়ে উষ্ণায়ন একটি বিশাল বড় টপিক, সবার মুখে মুখে এটা আমরা সবাই খবরে কাগজে সব কিছুতে থাকে। এই উষ্ণায়নটা ভারতের উপর কিভাবে প্রভাব পড়ছে? ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল, পোলার আইস, মেরু অঞ্চলের আইস গলবে, গলা শুরু হয়ে গেছে অলরেডি।
আস্তে আস্তে কি করবে, জলস্তর উপরে উঠবে এবং দেখা যাবে চেন্নাই, মুম্বাই, কলকাতার একটা সুন্দরবনের বিশাল অংশ আস্তে আস্তে জলের নিচের দিকে যাবে এবং অলরেডি জলের একটা অংশ উপর দিকে উঠে গেছে, আমি হিসাবটা বললাম না, এবং এটা সমস্ত বাস্তুতন্ত্রকে শেষ করে দেবে। ওই লবণাক্ত জল যখন উপকূলবর্তী অঞ্চলে আসবে, কৃষিক্ষেত্র শেষ হবে। তার মানে কি, কার উপর এফেক্ট করছে? অর্থনীতি, পরিবেশ, বাস্তুতন্ত্র, আলটিমেটলি মানুষের উপরেই ধ্বংস ডেকে আনছে। আচ্ছা, ভারতে সম্প্রতি কয়েকটি কর্মকাণ্ড যা পরিবেশের হুমকির কারণ হচ্ছে, সেগুলোকে আপনি কি নজরে দেখছেন? এক দুইটা কারণ, এটা তো মানে সরকারি সিদ্ধান্ত, সেটার উপর আমি বেশি কিছু বলতে পারি না। তবে আমি যতটা জানি ছত্তিশগড়ে কয়লা খনির সম্প্রসারণের জন্য যেটা দেখা গেছে প্রায় 4.5 লক্ষ গাছ কাটা হবে এবং অলরেডি শুরু হয়ে গেছে। গাছ কাটা মানে ভাবাই যাবে না, ওইখানকার বাস্তুতন্ত্র টোটাল ড্যামেজড হয়ে যাবে। ওইখানকার পশু পাখি, ওইখানকার মানে আমাদের মানে মানুষ, তার বাঁচার জীবিকার অনেক কিছু ধ্বংস ডেকে আনবে। আমি জানি না এটা কত দূর অবধি যাবে। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওইখানেও একটা অংশে আন্তর্জাতিক বন্দর, বিমানবন্দর এবং একটা শহর হবে। ওইখানেও এমনভাবে বন ধ্বংস হবে এবং ওইখানের বাস্তুতন্ত্র মানে এটা মানে সারা জাগানো বাস্তুতন্ত্র, ওই বাস্তুতন্ত্রের কোনো আঘাত আনলে এটা দীর্ঘমেয়াদী তার ফল ভোগ করতে হবে। মানে আমরা সকলেই পুরো ভারতবর্ষে এফেক্টেড হব, কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়ে যাব। তো এইগুলো যদি মানে আমরা বলছি না উন্নয়ন দরকার নেই, উন্নয়ন দরকার আছে, কিন্তু ব্যালেন্স ওয়েতে। আমি প্রকৃতিকেও ধ্বংস করব না, প্রকৃতিকে রেখে উন্নয়ন। আমি বেঙ্গালুরু দেখেছি একটা বাড়ি, তার বাড়ির মধ্যে একটা বড় গাছ, ওই গাছটাকে রক্ষা করতে গিয়ে বাড়ির ছাদটাকে বাঁকা করে দিয়েছে। আচ্ছা, তাহলে ওইখানে কি করে? গাছকে কাটা যাবে না। তাহলে আমি উন্নয়ন করব, আমার বাড়ি দরকার, আমার শিল্প দরকার, সব দরকার, কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে না, তাকে রক্ষা করে ব্যালেন্স মেনটেন করে আমি চলবো। আর পৃথিবীটা চলেই ব্যালেন্সে। ইমব্যালেন্স হলেই, অল্প একটু কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি হলে উষ্ণায়ন হয়, আবার কার্বন ডাইঅক্সাইড যত কমে যাবে তাহলে আবার হিমায়নের দিকে যাবে। তো ব্যালেন্স সবসময় থাকতে হবে। ওই ব্যালেন্স করে চললে আরও দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনায় চলা যাবে। আচ্ছা, আমরা গোটা আলোচনার একদম শেষের দিকে আসছি। আমরা আলোচনা শুরুতেই শুনলাম সুরক্ষার একদম শুরু থেকে এখন অবধি রেসপন্সিবিলিটি কাদের, কিভাবে তারা শিক্ষা দিচ্ছে আমাদেরকে পরিবেশ সুরক্ষা করার ক্ষেত্রে। যেহেতু আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস, সেই প্রাকলগ্নে দাঁড়িয়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, পরিবেশ রক্ষার্থে আমাদের কি করণীয় দরকার? আমি শুধু একটা ছোট্ট কথা বলবো, এটার মধ্যে থেকে বুঝে নিতে হবে সবার। প্রকৃতির উপরে ধ্বংস চালিয়ে প্রকৃতির প্রভু হওয়ার দরকার নেই। প্রকৃতির প্রভু হতে গেলে ধ্বংস হবে। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতির অংশ হতে যান, প্রকৃতির সাথে চলুন। প্রকৃতিকে যত আঘাত করবেন তত জেনারেশন সাফার করবে। আমি চাই সবাইকে অনুরোধ, প্রকৃতির প্রভু হবেন না, প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলুন, বাস। আরেকটি কথা, আমরা যেহেতু ভারতবর্ষে বাস করি, আমাদের ভারতবর্ষ যেহেতু অনেক কাজ হচ্ছে ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, আমরা প্রায়শই দেখতে পাই বিভিন্ন এনজিও, বিভিন্ন পরিবেশবিদরা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। সেই ক্ষেত্রে পরিবেশ রক্ষায় ভারতবর্ষের স্থানটা ঠিক কোথায় আছে? খুব সন্তোষজনক না, এবং এটা খুব খারাপ লক্ষণ। আমাদের 180টি দেশের মধ্যে 176তম অংশে, খুবই নিচের দিকে, একদম শেষের দিকে। তো একটা ভালো লক্ষণ আছে, সেটা হলো বনায়নের দিকে, সবুজের দিকে ভারত পৃথিবীতে নবম। আরেকটা সুন্দর দিক আছে, সেটা হলো যেভাবে বনায়ন শুরু হয়েছে ভারতে, সেই রেটটা পৃথিবীতে তৃতীয়। তো হয়তো বা আমরা একটু ভালো দিকে, এই দিকে যাব, কিন্তু অন্য দিকে আমাদের অবস্থা ভালো নেই। আমাদের অবস্থা কিন্তু সারা বিশ্বে 176তম 180টি দেশের মধ্যে ইপিআই ইন্ডেক্সে। সো এটা অ্যালার্মিং। তা আপনারা শুনতেই পারলেন যে 180টি দেশের মধ্যে 176 নম্বরে আমরা রয়েছি
খুব একটি ভালো পর্যায়ে আমরা নেই, কিন্তু আশা রাখছি যেভাবে নবমে রয়েছি বনায়নে, সেইভাবে 176 থেকেও আমরা এগিয়ে যেতে পারি যদি এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা একটু একটু করে মেনে চলি। আমরা প্রতিদিন কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে এই পরিবেশ সংক্রান্ত বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার, যেগুলো শুনে আমরা নিজেরা শিখতে পারবো, জানতে পারবো এবং আরেকটু করে সচেতন হব, উৎসাহিত হব পরিবেশকে রক্ষার জন্য। আর পরিবেশ রক্ষা কিন্তু আমাদের নিজের স্বার্থের জন্য, তাই তো? আমরা নিজেরা ভালো থাকতে পারবো, পরিবেশ ভালো মানে আমরা নিজেরা সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এই বলেই আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব। আগামীকাল আবারও রয়েছে শেষ আলোচনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আপনারা অবশ্যই চোখ রাখবেন নিউজ নয়ের পর্দা। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। চোখ রাখবেন নিউজ নয়ের পর্দায়।